পুতুল চোখ বুজে রইল। তার অবসন্ন শরীর হলেও হিমাদ্রির এই আদরে যেন এক অদ্ভুত শান্তি অনুভব করল। যেন সব কষ্ট, সব ভয় নিমেষেই মিলিয়ে গেল। এই মুহূর্তে শুধু ভালোবাসাই সত্যি, শুধু এই উষ্ণতা, এই অনুভূতিগুলোই প্রকৃত বাস্তব। পুতুল ধীরে ধীরে চোখ খুলল। তার ক্লান্ত দৃষ্টি হিমাদ্রির মুখের ওপর স্থির হল। চোখে একরাশ প্রশ্ন, একরাশ অনুভূতি, ভয়, আশ্বাস, বাঁচার তৃষ্ণা। হিমাদ্রি গভীর মমতায় তার গাল ছুঁয়ে বলল, তুমি ঠিক আছো তো? পুতুল কয়েক মুহূর্ত চুপ থেকে আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানালো। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হিমাদ্রি তার হাত শক্ত করে ধরল, যেন আর এক মুহূর্তের জন্য তাকে হারাতে চায় না। পুতুলের ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল। চোখের কোণ চিকচিক করে উঠল জলভেজা আলোয়। তুই ভয় পাস না, পুতুল। আমি আছি, আমি সব সামলে নেব। পুতুলের চোখে কৃতজ্ঞতার ছায়া ফুটে উঠল। সে জানে, হিমাদ্রি কথা দিয়ে কথা রাখে। সে জানে, যত বিপদই আসুক, হিমাদ্রি তাকে ছেড়ে যাবে না। ওদের মাঝে কিছুক্ষণ নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা ছিল বোঝাপড়ার, গভীর অনুভূতির, যেখানে শব্দের কোনো প্রয়োজন ছিল না। হিমাদ্রি পুতুলের হাতটা নিজের হাতে নিয়ে আলতো করে চাপ দিল। তার চোখে গভীর এক মমতা, কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত কোমলতা। আমি জানি, পুতুল, তুই আমাকে ভালোবাসিস না। দরকার নেই ভালোবাসার। তবু তোর একটু ভালোবাসার আশায় আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তোর ভালোবাসা না পেলেও আমার কিছু আসে যায় না, পুতুল। তুই শুধু আমার সঙ্গে থাক, তোর পাশে থাকার জন্য আমাকে সুযোগ দে। তুই প্রাণ ভরে হাসবি, সেটা দেখেই আমার শান্তি। তুই শুধু আমার সঙ্গে থাক। তোর ছায়াতে আমার সুখ। তুই সুখে থাকলেই আমার শান্তি। পুতুলের চোখে জল টলমল করছিল, কিন্তু সে চুপ ছিল। তার ঠোঁট নড়ে উঠল, কিন্তু শব্দ বের হলো না। হিমাদ্রির কথা শুনে তার বুকের মধ্যে কেমন একটা শূন্যতা অনুভূত হলো, যেন অনেকদিন পর কেউ তার মনের গভীরে স্পর্শ করেছে। হিমাদ্রি আস্তে করে পুতুলের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। সেই স্পর্শে ছিল অদ্ভুত এক আশ্বাস, একটা প্রতিশ্রুতি, যে কোনো ঝড় ঝাপটা এলেও সে পুতুলের পাশে থাকবে। হাসপাতালের সেই ছোট্ট কেবিনে যেন সমস্ত পৃথিবী থেমে গেল। শুধু হিমাদ্রি আর পুতুল, তাদের ভাঙা, গড়া আর না বলা ভালোবাসার গল্প। একটু পরে কেবিনের দরজায় একটানা টোকা পড়ল। হিমাদ্রি চমকে তাকালো। দরজা খুলে ভিতরে ঢুকলেন ডাক্তার, সঙ্গে এক নার্স। ডাক্তার পুতুলের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কেমন আছেন এখন? পুতুল কিছু বলল না, শুধু মাথা হালকা কাঁপিয়ে জানিয়ে দিল সে ঠিক আছে। ডাক্তার হাত বাড়িয়ে পুতুলের নাড়ি দেখলেন, চোখের পাতা তুলে পরীক্ষা করলেন, তারপর বললেন, ভালো অগ্রগতি হয়েছে। তবে শরীর খুব দুর্বল। বিশ্রাম নিতে হবে, বেশি চিন্তা করবেন না। হিমাদ্রি এক দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়েছিল, যেন তার সমস্ত পৃথিবী এই একটা মানুষেই আটকে আছে। ডাক্তার হিমাদ্রির অভিব্যক্তি দেখে মৃদু হেসে বললেন, রোগীর প্রতি এতটা যত্নবান হলে তো দ্রুত সুস্থ হয়ে যাবে। সাবধানে থাকবেন। হিমাদ্রি মাথা ঝাঁকালো। ডাক্তার কিছু ওষুধ লিখে নার্সকে দিলেন, তারপর বললেন, খাবার ঠিকমতো খেতে হবে, শরীরে পুষ্টির ঘাটতি আছে। আর মানসিকভাবে শক্ত থাকতে হবে। পুতুলের চোখ ভিজে উঠল। এতদিন ধরে সে কি আসলেই মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছিল? নাকি শুধুই সবকিছু থেকে পালিয়ে বেড়াচ্ছিল? ডাক্তার আর নার্স কেবিন থেকে বেরিয়ে গেলে কক্ষটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু পুতুল আর হিমাদ্রি, তাদের মধ্যে না বলা হাজারো কথা যেন বাতাসে ভাসতে থাকল। হিমাদ্রি পুতুলের হাতটা শক্ত করে ধরল। কণ্ঠে অদ্ভুত এক উচ্ছ্বাস, ভালোবাসার উষ্ণতা মেশানো প্রতিজ্ঞার সুর। পুতুল বউ, আমরা দ্রুতই বাড়ি যাব। এখনই মেডিসিনগুলো নিয়ে সব ফর্মালিটি পূর্ণ করে আমরা বাড়ি ফিরব। বাড়ির পরিবেশে তুই ঠিক হয়ে যাবি। সব ঠিক হয়ে যাবে, দেখিস। পুতুল অবাক চোখে তাকিয়ে রইল হিমাদ্রির দিকে।
এতদিন ধরে সে কি আসলেই একটা ঘোরের ভেতর ছিল? এই মানুষটা, যে তার জন্য এত কিছু করছে, যে তার ভালো থাকা নিয়ে এতটা উদ্বিগ্ন, সে কি কখনো বুঝতে চেয়েছে এই ভালোবাসার গভীরতা? তার চোখের কোণে জল চিকচিক করে উঠল, কিন্তু সে দ্রুত তা মুছে ফেলল। কিছু বলল না, শুধু একবার হালকা মাথা ঝাঁকালো। হিমাদ্রি হাসল, একটা প্রশান্তির হাসি। মনে হলো, তার পৃথিবী আবার পূর্ণ হলো। হসপিটালের সব নিয়ম পূর্ণ করে, মেডিকেল স্টাফদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হিমাদ্রি পুতুলকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে পড়ল। তার চোখে ছিল এক ধরনের নিশ্চিন্তি, যেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা তিনি জয় করে ফিরছেন। পুতুলের পাশে হেঁটে চলতে চলতে মনে হচ্ছিল, তার পৃথিবী আবার সঠিক জায়গায় ফিরতে শুরু করেছে। গাড়িতে উঠে পুতুল হিমাদ্রির পাশেই বসল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু সেই ক্লান্তির ভেতরও এক ধরনের আশার ঝিলিক। হিমাদ্রি গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন চালু করল। পুতুল নীরবে তার হাতটা ধরা লাগালো, কিছু না বললেও তার চোখে অনেক কিছু ছিল। গাড়ি চলতে শুরু করলো, চারপাশের দৃশ্য ধীরে ধীরে মুছে যেতে থাকলো, কিন্তু তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন দৃঢ় হয়ে উঠছিল। পুতুলকে নিয়ে হিমাদ্রি যখন বাড়িতে পৌঁছালো, তখন বিকেলের আলো মরে আসছে। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ, যেন এই বাড়িটা অপেক্ষা করছিল তার গৃহবধূর ফিরে আসার জন্য। দরজার সামনে দাঁড়িয়ে হিমাদ্রি এক মুহূর্ত থমকে গেল, তারপর গভীর মমতায় পুতুলের দিকে তাকালো। পুতুলের চোখে একটা অজানা অনুভূতির ছাপ। এই বাড়িটা তার জন্য কি শুধু একটা আশ্রয়, নাকি এখানেই তার সত্যিকারের জায়গা? তার হৃদয় দোলাচলে কাঁপছিল, কিন্তু সে কিছু বলল না। হিমাদ্রি ধীরে ধীরে দরজা খুলল। পরিচিত পরিবেশ, পরিচিত ঘ্রাণ, কিন্তু আজ যেন সবকিছু নতুন লাগছে। বাড়ির দোরগোড়ায় পা রাখতেই পুতুলের মনটা কেমন জানি অস্থির হয়ে উঠল। কতদিন পর সে এই জায়গায় ফিরল? কতদিন পর এই আঙিনায় পা রাখল? হিমাদ্রি আলতোভাবে পুতুলের হাত ধরল। ভেতরে চল, পুতুল। তোকে আর কোথাও যেতে দেব না। পুতুল ধীরে ধীরে মাথা নিচু করে বাড়ির ভেতরে পা রাখল। তার মনে হচ্ছিল, এই বাড়ির প্রতিটা ইট যেন তার ফেরার অপেক্ষায় ছিল, যেন এখানেই তার সব বাঁধন জড়িয়ে আছে, বাধ্যতার বাঁধনে আবদ্ধ। পুতুল ধীরে ধীরে বাড়ির ভেতরে পা রাখল। পরিচিত জায়গা, পরিচিত গন্ধ, কিন্তু তার ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল। মনে হলো, সে যেন এক নতুন জীবনে প্রবেশ করছে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। হিমাদ্রি তার হাতটা শক্ত করে ধরেছিল, যেন আশ্বাস দিচ্ছে, সে একা নয়, কখনো একা হবে না। হিমাদ্রি তাকে সোজা শোবার ঘরে নিয়ে গেল। বিছানার পাশে বসিয়ে বলল, তুই আগে একটু বিশ্রাম নে। আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি। ডাক্তার বলেছে, তোকে ভালো করে খেতে হবে। শরীর অনেক দুর্বল। পুতুল চুপচাপ বসে রইল। এই মানুষটা তাকে নিয়ে কতটা চিন্তিত, কতটা যত্নশীল, সবকিছু সে দেখছে, অনুভব করছে। কিন্তু তার নিজের মনের গভীরেই যেন এক বিশাল শূন্যতা। হিমাদ্রি কিচেনে চলে গেলে পুতুল চোখ বন্ধ করে বিছানায় হেলান দিল। হঠাৎ করেই তার মনে পড়ে গেল অনেক পুরনো স্মৃতি। এই ঘরেই তার বিয়ে হয়েছিল, এই ঘরেই সে নতুন জীবনের শুরু করেছিল, আর এখানেই কত কান্না, কত অভিমান জমে আছে। সে কি সত্যি এই জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবে? বাধ্যতার এই বন্ধন কি কোনোদিন ভালোবাসার বাঁধনে বদলাবে? তার ভাবনার মাঝেই হিমাদ্রি ফিরে এলো, হাতে এক গ্লাস গরম দুধ। বিছানায় বসে গ্লাসটা পুতুলের দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে প্লিজ। তুই সুস্থ না হলে আমি ঠিক থাকতে পারবো না। পুতুল কোনো কথা না বলে ধীরে ধীরে গ্লাসটা হাতে নিল। গ্লাসের গরম ছোঁয়া যেন তার বরফ হয়ে যাওয়া মনটাকে একটু উষ্ণতা দিল। হিমাদ্রি তাকে গভীর দৃষ্টিতে দেখছিল। এক মুহূর্ত চুপ থেকে বলল, পুতুল, আমি তোকে কষ্ট দিতে চাই না। আমি শুধু চাই, তুই ভালো থাক, আমার সঙ্গে থাক। পুতুল গ্লাসের ভেতর তাকিয়ে রইল, কিছু বলল না। কিন্তু তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল।
হিমাদ্রি তার হাতটা আলতো করে ধরল। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত কোমলতা। একদিন হয়তো তুই বুঝবি, পুতুল। একদিন হয়তো তুই আমার ভালোবাসার মূল্য দিতেই শিখবি। পুতুল আস্তে করে চোখ বন্ধ করল। হিমাদ্রি ধীরে ধীরে পুতুলের কপালের কাছে ঝুঁকে এলো। পুতুল নিঃশব্দে বসেছিল, কোনো প্রতিক্রিয়া ছিল না, শুধু গভীর এক অজানা অনুভূতিতে হারিয়ে গিয়েছিল। হিমাদ্রি এক মুহূর্ত থমকে গেল, যেন তার মনের সমস্ত আবেগ এক জায়গায় জমা হলো। তারপর খুব আলতো করে পুতুলের কপালে এক নরম চুম্বন এঁকে দিল, একটা আশ্বাসের, ভালোবাসার, আর প্রতিজ্ঞার চুম্বন। সেই স্পর্শে পুতুলের চোখ বন্ধ হয়ে এলো। তার ভিতরে যেন এক নতুন উষ্ণতা ছড়িয়ে পড়ল, এক অদ্ভুত প্রশান্তি। হিমাদ্রির ভালোবাসা সে হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো, সে সত্যিই একা নয়। তার বুকের গভীরে একটা নরম আবেগ ঢেউ খেলল। তার এই বাধ্যতার বাঁধন হয়তো একদিন সত্যিই ভালোবাসার বাঁধনে পরিণত হবে। হিমাদ্রি ধীরে ধীরে পুতুলকে নিজের বুকের কাছে টেনে নিল। পুতুল প্রথমে কিছুটা অনড় ছিল, যেন কিছু বুঝতে পারছিল না, কিন্তু হিমাদ্রির উষ্ণ স্পর্শে ধীরে ধীরে নিজেকে শিথিল করল। হিমাদ্রি শক্ত করে তাকে জড়িয়ে ধরল, যেন আর এক মুহূর্তের জন্যও তাকে হারাতে চায় না। তার বুকের স্পন্দন পুতুল স্পষ্ট অনুভব করছিল, একটা আশ্বাস, একটা নির্ভরতার স্পন্দন। পুতুল চোখ বন্ধ করল। এতদিন ধরে যে শূন্যতা তাকে গ্রাস করেছিল, আজ যেন তা একটু হলেও পূর্ণ হলো। হিমাদ্রি তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল, কপালে একটা কোমল চুম্বন এঁকে দিয়ে ফিসফিস করে বলল, এভাবেই থাক পুতুল, সব কিছু ঠিক হয়ে যাবে। পুতুল কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে আরও একটু গভীরভাবে হিমাদ্রির বুকে মুখ গুজে দিল। এই প্রথম, তাদের মধ্যে কোনো বাধা ছিল না, ছিল না কোনো দ্বিধা। হিমাদ্রি আর পুতুল একসাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল, একটা গভীর প্রশান্তির ঘুম, যেখানে কোনো ব্যথা নেই, কোনো ভয় নেই, শুধু নির্ভরতা আর একসঙ্গে থাকার এক অব্যক্ত অনুভূতি। সন্ধ্যায় হিমাদ্রির ঘুম ভাঙল। ঘরটা আধো অন্ধকার, জানালা দিয়ে মৃদু বাতাস ঢুকছে। পাশেই শান্তভাবে ঘুমিয়ে আছে পুতুল। তার নিঃশ্বাসের ওঠানামা হিমাদ্রির কানে স্পষ্ট শোনাচ্ছে। হিমাদ্রি কিছুক্ষণ পুতুলের মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত পুতুলকে এত নির্ভরতায়, এত শান্ত মনে হচ্ছে যে, তাকে ডাকতে মন চাচ্ছিল না। কিন্তু জানে, ওকে এখন ওঠাতে হবে। সে ধীরে ধীরে উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর পুতুলের পাশে বসে তার গালে হাত রাখল। পুতুল, ওঠ। সন্ধ্যা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নে। পুতুল চোখ বন্ধ করেই গুঙ্গিয়ে উঠল, যেন এখনই উঠতে ইচ্ছে করছে না। হিমাদ্রি হেসে বলল, পুতুল বউ, আর বেশি ঘুমালে আবার মাথা ধরবে। ফ্রেশ হয়ে আয়। পুতুল ধীরে ধীরে চোখ খুলল, কিছুক্ষণ বোঝার চেষ্টা করল, তারপর আস্তে করে উঠে বসল। হিমাদ্রির চোখে এক ঝলক আদর ভেসে উঠল। পুতুল একবার হিমাদ্রির দিকে তাকালো, তারপর কোনো কথা না বলেই ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। হিমাদ্রি একদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। হিমাদ্রি পুতুলের জন্য নাস্তা নিয়ে বসেছিল। পুতুল ফ্রেশ হয়ে এসে তাকিয়ে দেখল, টেবিলে ওর জন্য খাবার সাজিয়ে রাখা। হিমাদ্রি হাসিমুখে বলল, বস, আমি নিজে হাতে খাইয়ে দেব। পুতুল একটু অবাক হলো, তবে কিছু বলল না। চুপচাপ এসে হিমাদ্রির সামনে বসল। হিমাদ্রি প্লেট থেকে একটা টোস্ট তুলে ওর মুখের সামনে ধরল। মুখ খুল, পুতুল বউ। পুতুল এক মুহূর্ত ইতস্তত করল, তারপর আস্তে করে মুখ খুলল। হিমাদ্রি সাবধানে খাইয়ে দিতে লাগল, যেন এটা তার সবচেয়ে বড় দায়িত্ব। পুতুল একদম চুপচাপ খাচ্ছিল, কিন্তু মনে মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এতদিন ধরে ওর যত্ন নেওয়ার মতো কেউ ছিল না। অথচ এই মানুষটা, যাকে সে কখনোই মন থেকে চায়নি, সেই আজ তাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। হিমাদ্রি খাওয়াতে খাওয়াতে মৃদু স্বরে বলল, তুই এত চুপ কেন? খারাপ লাগছে? পুতুল মাথা নেড়ে না সূচক উত্তর দিল। হিমাদ্রি আবার একটা টোস্ট তুলে ওর মুখের সামনে ধরল, আর চোখের ভেতর যেন হাজারো কথা ভাসছিল, তুই চাইলেও,
না চাইলেও আমি তোকে এভাবেই আগলে রাখবো, পুতুল। হিমাদ্রি পুতুলকে নাস্তা খাইয়ে, ওষুধ খাইয়ে দিয়ে একটু বাইরে বেরিয়ে গেল। পুতুল একটু সময় নিয়ে খাওয়ার পর হিমাদ্রির অসংখ্য নির্দেশনা এবং ভালোবাসার মাঝে অনুভব করল এক অদ্ভুত প্রশান্তি। হিমাদ্রি বের হওয়ার পর পুতুল জানালার পাশে বসে একটু বাইরে তাকালো। বাইরে স্নিগ্ধ বাতাস এবং আকাশের রং যেন তার মনকে একটু হলেও শান্তি দিল। কিন্তু হিমাদ্রির সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। এতদিন পরে একটা মানুষ এতটা যত্নশীল হয়ে উঠেছে তার জন্য। হিমাদ্রি তার ডেরায় এসেছে কালকের আটক করা লোকগুলোকে দেখতে। হিমাদ্রি এক পলক অপূর্বের দিকে তাকিয়ে বলল, অপূর্ব, সেই মাস্ক পরা লোকটিকে নিয়ে আয়, আমি তার মুখটা দেখতে চাই। জি স্যার, আনছি বলে সে ডেরার ভিতরে রুম থেকে সেই লোকটিকে নিয়ে আসলো। হিমাদ্রি অপূর্বের নির্দেশে লোকটিকে রুমে এনে চেয়ারে বেঁধে দিল। লোকটির গুলি খাওয়া পা এখনো রক্তাক্ত ছিল, প্যান্টে রক্ত শুকিয়ে লেগে গেছে। রক্তের সেই দাগ দেখে এক মুহূর্তের জন্য হিমাদ্রির মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। তার চোখে যেন এক ধরনের তীব্র উন্মাদনা ছিল, যা বলছিল এই লোকটি তার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। হিমাদ্রি চেয়ারে আরাম করে বসল, পায়ের উপর পা তুলে। তার চোখে যে উন্মাদনা ছিল তা আরো স্পষ্ট হয়ে উঠল। তার মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন সে কোনো ধরনের বিজয় লাভ করেছে। লোকটির রক্তাক্ত পা আর শুকিয়ে থাকা রক্ত দেখে তার মন অস্থির হলেও তার চোখে এক ধরনের জেদ স্পষ্ট ছিল, এই লোকটি তার জন্য একটা বড় রহস্যের চাবিকাঠি হতে পারে। অপূর্বকে এক পলক তাকিয়ে হিমাদ্রি ধীরে ধীরে বলল, মুখের মাস্কটা খুলে ফেলো। আমি তার মুখ দেখতে চাই। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না, একেবারে নির্দ্বিধায় সে নির্দেশটা দিল। অপূর্ব সশব্দে মাস্কটি খুলতে শুরু করল। মাস্কটি খুলে গেলে লোকটির মুখে হিমাদ্রি লোকটির মুখ দেখে আরো একবার তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি জানতাম তুমিই হবে। তার কণ্ঠে যেন কোনো ধরনের ভয়ের ছাপ ছিল না, বরং এক ধরনের প্রতিশোধের আনন্দ। তার চোখে ছিল এক উন্মত্ত দৃঢ়তা, যেন সে নিশ্চিত ছিল যে এই লোকটির সামনে তার জয়ই অবশ্যম্ভাবী। ভ্যাগিস মুখোশের আড়ালে থাকা তোমাদের চেহারা পুতুল রানী দেখেনি, হিমাদ্রি বলল। তার কথা যেন এক নির্দেশ, এক হুমকি। একটা কথা ভুলে যেও না, তোমরা পুতুলকে আগলে রাখার জন্য হিমাদ্রি চৌধুরী আছে। আমি হাতে ঝিনুক কুড়ানোর মতো আগলে রাখব। লোকটি ব্যথায় ঘুমিয়ে উঠছিল, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। হিমাদ্রি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে, তার চোখে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা ছিল। তার মুখে একটুখানি তাচ্ছিল্যপূর্ণ হাসি ফুটে উঠল, যেন সে নিশ্চিত ছিল যে এই মুহূর্তে তার বিজয় নিশ্চিত। সে এক পা ফেলে সামনে এগিয়ে গেল। অপূর্বের দিকে এক পলক তাকিয়ে হিমাদ্রি ঠান্ডা গলায় বলল, ওর খাতির দাড়ি করো, আমি আসছি। তারপর গমগম পায়ে সে রুম থেকে বের হয়ে গেল, যেন তার অদূর ভবিষ্যতের কোনো পরিণতি আগে থেকেই নিশ্চিত। অপূর্ব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। হিমাদ্রির নির্দেশনা সবসময়ই এমন ছিল, নির্বোধদের জন্য কেবল গুমট, ভয়ের রাজত্ব, আর তার শত্রুদের জন্য ছিল কঠোর পরিণতি। হিমাদ্রি বাসায় ফিরে পুতুলকে দেখল, সে ঘুমিয়ে পড়েছে। তার নরম মুখে শান্তি ছিল, কিন্তু কম্বলটা গা থেকে ফেলে দিয়ে বিছানায় শুয়ে আছে। পুতুলের এই ছোট ছোট বাচ্চামো তার খুব ভালো লাগে। সেসব দেখে তার মনে এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। হিমাদ্রি মৃদু পায়ে এগিয়ে গিয়ে পুতুলের পাশেই দাঁড়ালো। তারপর খুব সাবধানে কম্বলটি তুলে পুতুলের গায়ে জড়িয়ে দিল। কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল, পুতুলের ঘুমের গভীরতা আর নির্ভেজাল শান্তির মাঝে নিজেকে হারিয়ে ফেলল। পুতুলের মুখে এক ছোট্ট হাসি ফুটল, যেন ঘুমের মাঝেও তার সঙ্গীর স্পর্শ অনুভব করছে। হিমাদ্রি আর কিছু বলল না, শুধু একটিবার চুপচাপ তাকিয়ে রইল। হিমাদ্রি ধীরে ধীরে ফ্রেশ হয়ে এসে পুতুলের পাশে শুয়ে পড়ল। বিছানার নরম শীতে শরীরটা এলিয়ে দিয়ে সে পুতুলের পাশে গেল। পুতুলের শ্বাসপ্রশ্বাসের মৃদু শব্দ তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। ধীরে ধীরে পুতুলের হাতে হাত রেখে নিজের চোখ বন্ধ করল। তাদের মধ্যে কোনো শব্দ ছিল না,
তবে অনুভূতিগুলো ছিল প্রবল। একে অপরের উপস্থিতি তাদের জন্য এক পৃথিবী হয়ে উঠেছিল, যেখানে সমস্ত ঝামেলা, ক্লান্তি আর চিন্তা দূরে সরে গেছে। শুধু ছিল হিমাদ্রি আর পুতুল, একটা নিঃশব্দ ভালোবাসার বন্ধনে বাঁধা। সকালের সোনালি আলো যখন জানালার ফাঁক গলে ঘরের ভেতর এসে পড়ল, হিমাদ্রির ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখল, পুতুল এখনো ঘুমিয়ে আছে, তার শান্ত, মায়ামো মুখশ্রী যেন কোনো শিল্পীর নিখুঁত তুলির আঁচড়। হিমাদ্রির মনে হলো, এমন অপরূপ দৃশ্যের সামনে শব্দহীন ভালোবাসাই সবচেয়ে গভীর অনুভূতি। পুতুলের ঘুমন্ত মুখের কোমল রেখাগুলো যেন হিমাদ্রির হৃদয় মাদকতা ছড়িয়ে দিল। সে ধীরে ধীরে, নিঃশব্দে তার দিকে ঝুঁকে এলো, যেন এক চুম্বকের আকর্ষণে টানা পড়ছে। তার গরম নিঃশ্বাস পুতুলের চোখ মুখ ছুঁয়ে গেলে, পুতুল নিস্তেজ চোখে তাকালো, ঘুম জড়ানো স্বরে বলল, কি করছেন? হাতে ব্যথা লেগে যাবে তো। হিমাদ্রি হালকা হাসল, তার গলায় একরকম মোহ জমেছিল। উহুম, নাড়াচাড়া করো না, তাহলে ব্যথা পাবা না। এই বলে সে পুতুলের নাকের সাথে নাক ছুঁয়ে দিল, একটা মৃদু স্পর্শ, অথচ যেন হাজার অনুভূতির বিস্ফোরণ। এক নীরব উত্তেজনায় ঘরটা ভারী হয়ে উঠল। বাতাসের মধ্যে যেন অদৃশ্য কম্পন, দুজনের শ্বাস প্রশ্বাসে এক নতুন সুর বেজে উঠল। পুতুলের হাত যখন হিমাদ্রির ঠোঁট ছুঁতে গেল, হিমাদ্রি যেন এক মুহূর্তের সাহসে ভর করে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। সময় থমকে গেল। চারপাশের সব শব্দ মিলিয়ে গেল। কেবল ছিল ওদের নিঃশব্দ অনুভূতি, গভীর প্রেম, আর সেই আশ্চর্য মুহূর্তের আবেশ। পুতুলের শরীর যেন এক মৃদু শিহরণে কেঁপে উঠল, আর হিমাদ্রি তার বুকের কাছে মুখ গুজে দিল, যেন এই প্রশান্তির ভেতর নিজেকে হারিয়ে ফেলতে চায়। পুতুলের নিঃশ্বাস দ্রুত হয়ে এল, তার শরীরের প্রতিটি রন্ধ্রে যেন ভালোবাসার এক মোহময় স্রোত বয়ে চলেছে। হিমাদ্রি যখন পুতুলের পেটে মুখ গুজল, তখন তার উষ্ণ নিঃশ্বাসে পুতুলের হৃদয় কেঁপে উঠল। সে আপন মনে হিমাদ্রির চুলে আঙুল চালিয়ে দিল, যেন তার এই ছোঁয়া দিয়ে সে সমস্ত অনুভূতি প্রকাশ করতে চায়। হিমাদ্রি চোখ বন্ধ করে সেই ছোঁয়াটুকু অনুভব করল, যেন এই মুহূর্তটাই তার সমস্ত অস্তিত্ব। ধীরে ধীরে, সে আলতো করে এক চুমু খেয়ে বলল, তুই জানিস না, তোকে ছুলেই আমার মনে হয়, পুরো পৃথিবীটা আমার হয়ে গেছে। পুতুল কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, হিমাদ্রি। এই এক শব্দের মধ্যে যেন হাজারটা অনুভূতির ঢেউ লুকিয়ে ছিল। হিমাদ্রি এবার তার মুখ তুলল, দু হাত দিয়ে পুতুলের মুখটা ধরে তার গভীর চোখের দিকে তাকালো। পুতুলও এক মুহূর্তের জন্য দৃষ্টি সরাতে পারল না। তোর চোখে আমি হারিয়ে যাই পুতুল। তুই কি আমায় থামাতে পারবি? পুতুল কিছু বলল না, শুধু আরো শক্ত করে হিমাদ্রির চুলের ভেতর হাত চালিয়ে দিল, যেন বলে দিল, হারিয়ে যান। আমিও হারিয়ে যাব আপনার সাথে। এই সম্পর্কের গভীরে কোনো সংশয় ছিল না, কোনো পিছুটান ছিল না, ছিল শুধু এক শুদ্ধ, নীরব টান। এমন এক প্রেম, যেখানে সময় থেমে যায়, যেখানে কেবল ওরা দুজনেই আছে, আর আছে একে অপরের মাঝে হারিয়ে যাওয়ার গভীর আকাঙ্ক্ষা। বেলা তখন 10:30। হিমাদ্রির ঘুম ভেঙেছে। ঘুম ভাঙেই দেখলে পুতুল তাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে আছে। এই দৃশ্যটা দেখে হিমাদ্রি বুকটা শান্তির ঝড় বয়ে গেল। মুচকি হেসে পুতুলের ললাটে অধরটা ছুঁয়ে দিয়ে পুতুলের এলোমেলো শরীরটা সুন্দর করে গুছিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। লং একটা শাওয়ার নিয়ে বের হয় হিমাদ্রি। বের হয়ে দেখে পুতুল ঘুম থেকে উঠে বসে আছে। আলগোছে হেসে হিমাদ্রি বলল, মিসেস ফৌজিয়া, পুতুল চৌধুরী অবশেষে উঠেছেন। পুতুলের ডাগর ডাগর চোখখানা দিয়ে হিমাদ্রির পানে তাকায়। হিমাদ্রির দিকে তাকাতে লজ্জা চোখটা নামিয়ে নেয় পুতুল। হিমাদ্রি ঠোঁট কামড়ে ধরে হাসে, তারপর বলে উঠল, হইছে, আর লজ্জা পেতে হবে না, যা উঠে ফ্রেশে হয়ে নে, আমি নাস্তা নিয়ে আসি, খাবার খেয়ে মেডিসিনটা নিতে হবে তো। পুতুল মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। হিমাদ্রি ও নিচে যায় খাবার আনতে। নিচে এসে খাবার নিয়ে আবার নিজের রুমে যায়। এসে দেখে পুতুল এখনো আসেনি। চিন্তায় কপালে ভাঁজ পড়ল। খাবার প্লেট বিছানার উপর রেখে ওয়াশরুমের সামনে এসে দরজায় নক করে বলল, পুতুল, ঠিক আছিস তুই?
পুতুল শাওয়ার নিতে নিতে বলল, আর 2 মিনিট। হিমাদ্রি গিয়ে বিছানায় বসে পড়ে। ঠিক 2 মিনিট পর পুতুল বের হলো। পুতুল বের হতেই হিমাদ্রি স্বস্তির নিঃশ্বাস নিল। ধীরে পায়ে পুতুল এসে হিমাদ্রির পাশে বসল। হিমাদ্রি পুতুলের দিকে মুখ করে বসে ওর মুখের সামনে খাবার তুলে দিল। পুতুল খাবার মুখে নিয়ে চিবুচ্ছে। হিমাদ্রি পুতুলকে খাওয়ানোর সাথে সাথে নিজেও খাচ্ছে। খাওয়া শেষ করে পুতুলকে মেডিসিন খাইয়ে দিয়ে বলল, সাবধানে থাকবি আর কোন দরকার হলে ফোন দিবি। আর কিছু খেতে ইচ্ছে করলে কাজের মেয়েটাকে ডেকে নিস। আর ভেজা জামা কাপড় পাকামো করে একদম ধুবি না। কাজের মেয়ে আছে ধুয়ে দিবে, তুই বিশ্রাম নে। ডাক্তার কিন্তু বলেছে তোকে বিশ্রাম নিতে। নে, শুয়ে পড়। তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তোর ঘুমের দরকার। বলে হিমাদ্রি উঠতে নিলে এই প্রথম নিজ থেকে পুতুল হিমাদ্রির হাতটা ধরে চকিত হয়ে পুতুলের পানে থাকায় হিমাদ্রি পুতুল ধীরে কণ্ঠে বলল, সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরবেন। মৃদু হেসে মাথা নাড়িয়ে প্রাণপ্রিয় স্ত্রীর অধরে গভীর চুম্বন করে বিদায় নিয়ে চলে গেল। পুতুল তার যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর ও চলে যেতে সে শুয়ে পড়ল। হিমাদ্রি অফিসে বসে কাজ করছিল। ঠিক সেই সময় কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখে অপূর্ব কল করেছে। অপূর্ব কল করে এই সময় ওখানের সবকিছু ঠিক তো চিন্তিত হয়ে দ্রুত ফোনটা রিসিভ করল। স্যার, আপনি কি এখন ব্যস্ত আছেন? অপূর্বর কণ্ঠে কিছুটা অস্থিরতা টের পেল হিমাদ্রি। সে সোজা হয়ে বসল, গম্ভীর গলায় বলল, না, কিছু হয়েছে? স্যার, প্লাবন পালিয়ে গেছে। হিমাদ্রির রাগে শরীর গরম হয়ে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল, চোখে মুখে ধমকের ঝলক। চেয়ারটা ঠেলে পেছনে সরিয়ে উঠে দাঁড়ালো সে। পালিয়ে গেছে মানে? এতগুলো পাহারাদার রেখেছি কেন? নিশ্চয় ঘোড়ার ঘাস কাটার জন্য না। কি করছিল ওরা অপদার্থ সবগুলো? ওপাশ থেকে অপূর্ব কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমরা খুঁজছি, কিন্তু এখনো কোনো খোঁজ মেলেনি। হিমাদ্রি রাগ চেপে গলা নামিয়ে বলল, আমি এখনই আসছি। ও কোথায় যাবে? বের করতে হবে। 1 মিনিটও দেরি করো না। ফোনটা রেখে হিমাদ্রি দ্রুত হাতঘড়ির দিকে তাকালো। মাথার ভেতর রাগের ঝড় বয়ে যাচ্ছিল। প্লাবন পালিয়েছে, এর মানে একটাই, এখন বড় ধরনের ঝামেলা অপেক্ষা করছে। হিমাদ্রি অফিস থেকে বের হয়ে খুব জোরে গাড়ি চালাতে শুরু করল। মাথার ভেতর প্লাবনের পালানোর হাজারটা সম্ভাবনা ঘুরপাক খাচ্ছিল। এত কড়া নিরাপত্তা থাকার পরও কিভাবে ও পালালো? নিশ্চয়ই ভেতর থেকে কেউ সাহায্য করেছে। কিন্তু ভাবনার মাঝেই হুট করে 3টা বাইক দ্রুতগতিতে তার গাড়ির সামনে এসে দাঁড়ালো, আর পেছনে থেকে 3টা গাড়ি এসে রাস্তা ব্লক করে দিল। হিমাদ্রি সঙ্গে সঙ্গে ব্রেক কষল, টায়ারের বিকট শব্দ রাস্তায় প্রতিধ্বনিত হল। তার চোখ রুই হয়ে উঠল, শরীরের প্রতিটি রন্ধ্রে সতর্ক খেলে গেল। বাইক থেকে নামল কয়েকজন মুখোশধারী লোক, হাতে ভারী অস্ত্র। হিমাদ্রি শীতল কণ্ঠে নিজেকে সামলালো, এই নাটকের রাইটারকে? সামনে আসুক। তবে কেউ কথা বলল না, বরং এক লোক বন্দুক তুলে তাক করল তার গাড়ির কাছের দিকে। বুঝতে বাকি রইল না, এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। প্লাবনের পালানো আর এই অ্যাটাকের মাঝে নিশ্চয়ই যোগসূত্র আছে। হিমাদ্রি দ্রুত সিদ্ধান্ত নিল। এখন যদি ভুল করে, তবে এখান থেকে বেরোনো কঠিন হয়ে যাবে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে হাত বাড়ালো গাড়ির ড্যাশবোর্ডের দিকে, যেখানে তার নিজের বন্দুক রাখা আছে। হিমাদ্রি দ্রুত অপূর্বকে একটা ভয়েস মেসেজ পাঠালো, কণ্ঠে কোনো উত্তেজনা নেই, বরং ভয়ঙ্কর শান্ত, আমি অ্যাটাকের মুখে, দ্রুত পৌঁছা। লোকেশন পাঠাচ্ছি। এক ঝটকায় ড্যাশবোর্ড খুলে বন্দুক বের করল। বাইরের পরিস্থিতি আগের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। 3টা বাইক আর 3টা গাড়ি তাকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে। প্রতিপক্ষের হাতে অস্ত্র চকচক করছে। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে বের হলো হিমাদ্রি। চোখে সেই চিরচেনা শীতল দৃষ্টি, নিঃশব্দ অথচ হিংস্র। মুখোশধারীদের একজন বন্দুক তাক করে বলল, বন্দুক ফেলে দাও, না হলে এখানেই শেষ। হিমাদ্রি হালকা হাসল, চোখের কোণে সেই ভয়ঙ্কর আত্মবিশ্বাস। কে শেষ হবে,
সেটা এখনই বোঝা যাবে। এক সেকেন্ডও দেরি করল না, বিদ্যুৎ গতিতে বন্দুক তুলেই সামনের লোকটার হাঁটুতে গুলি চালিয়ে দিল। যন্ত্রণায় লোকটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়তেই বাকিরা একটু পিছিয়ে গেল। সেই মুহূর্তের সুযোগে হিমাদ্রি পাশের গাড়ির আড়ালে চলে গেল। পাশ থেকে আরো দুজন গুলি চালাতে শুরু করল, কিন্তু হিমাদ্রি এত সহজে ধরা দেওয়ার লোক না। মাথা ঠান্ডা রেখে নিখুঁত নিশানা ঠিক করল। ঠাস! আরেকজনের কাঁধে গুলি লাগতেই সে এক ধাক্কায় পড়ে গেল। হঠাৎ পেছনে থেকে একটা বাইক দ্রুতগতিতে এগিয়ে এলো, চালকের হাতে লম্বা ছুরি। হিমাদ্রি বুঝতে পেরে ঠিক শেষ মুহূর্তে নিজের শরীর সাইডে টেনে নিল, আর সেই ফাঁকে বন্দুক উঁচিয়ে সরাসরি ছুরিধারীর বুকে গুলি করল। লোকটা ছিটকে পড়তেই হিমাদ্রি পেছনে ফিরে দেখতে পেল, সামনে আরো দুইজন দ্রুত এগিয়ে আসছে। হঠাৎ একটা গুলি এসে হিমাদ্রির ডান উরুর ঠিক নিচে লাগে। এক মুহূর্তের জন্য শরীরটা কেঁপে উঠল। পুতুলের মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। আজ কতটা কাতর হয়ে বলেছিল সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরবেন। পুতুলের কথা মনে করে হলেও দাঁতে দাঁত চেপে শরীর সামলে নিল, যেন ব্যথা তার কাছে কোনো বিষয়ই না। রক্ত গরম হয়ে উঠছে, তার রাগ এখন আরো তীব্র। সামনের দুইজনের একজন বন্দুক উঁচিয়ে আবার গুলি চালাতে যাবে, ঠিক তখনই হিমাদ্রি তার বাম হাতে পিস্তল তুলে নিখুঁত নিশানায় একেবারে লোকটার কপালে গুলি চালিয়ে দিল। ঠাস! লোকটা কোনো শব্দ করার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। আরেকজন এই দৃশ্য দেখে একটু ইতস্তত করল, কিন্তু দেরি হয়ে গেছে। হিমাদ্রি এক ঝটকায় গুলির আঘাত উপেক্ষা করে সামনে ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরল। কোথা থেকে এসেছিস? কে পাঠিয়েছে তোদের? লোকটা হাঁপাচ্ছে, আতঙ্কিত চোখে তাকিয়ে আছে হিমাদ্রির দিকে। হিমাদ্রির ধৈর্য কমে আসছে। এক সেকেন্ডও দেরি না করে সে লোকটার হাত মুচকে দিয়ে মাটিতে ফেলে দিল, তারপর বন্দুকের নলটা ঠেকিয়ে দিল কপালে। শেষবারের মতো বলছি, মুখ খোল। লোকটা চোখ বড় করে তাকিয়েছিল, বুঝতে পারছিল না কি ঘটছে। এক মুহূর্তে সে তটস্থ হয়ে উঠল, হিমাদ্রির তীব্র দৃষ্টিতে যেন আগুন জ্বলছিল। হিমাদ্রির হাতের পিস্তল এক সেকেন্ডের জন্যও ছাড়েনি, চোখের সামনে অস্তিত্ব যেন শেষ হওয়ার আগে তার নাম বলে যাওয়ার চেষ্টায় ছিল। লোকটা ক্ষীণ গলায় বলল, প্লাবন। ওদেরই লোক। তোমার পেছনে। হিমাদ্রির চোখে আরো তীব্র ঝলকানি, তার মাথা গরম হয়ে উঠল। সে হাতটা শক্ত করে পিস্তলের ট্রিগারে টিপে দিয়ে ছুটে গেল আরেকজনের দিকে। তাকে একটানা আঘাত করে ছিটকে ফেলে দিল। তারপর অন্য আরেকজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। আরেকটা ভুল করলে তোর শেষ। হঠাৎ, কিছুই বুঝে ওঠার আগেই চারপাশে আরো কয়েকজন এসে পড়ল। তারা দ্রুত এগিয়ে এল, কিন্তু হিমাদ্রি এক নিঃশ্বাসে গুলি চালিয়ে দেয়। সবকিছু যেন স্থির হয়ে গেল। একটানে লোকগুলো মাটিতে লুটিয়ে পড়ল। তীব্র অ্যাকশনের মধ্যে হিমাদ্রি কোনো ত্রুটি না রেখে সবকিছু সামলে নিয়ে এগিয়ে যেতে থাকে। লোকগুলোর মুখে আতঙ্ক আর অসহায়তা স্পষ্ট ছিল। হিমাদ্রির চোখে এমন রাগ, এমন গ্লানি যে সে আর এক সেকেন্ড সময় নষ্ট করতে চায় না। প্লাবন কোথায়? একজন যন্ত্রণায় কাতর হয়ে বলল, তাকে থামাতে চাইলে তুই মরবি। হিমাদ্রি তার কথা শেষ হওয়ার আগেই আরো গুলি চালিয়ে তাকে মাটিতে ফেলে দিল। এবার তার কণ্ঠে কোনো মায়া নেই, এটা ছিল শুধু এক অভিশাপের প্রতিশোধ। হিমাদ্রির পিস্তল আরো দৃঢ় হয়ে হাতে, সে একমাত্র লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে থাকে, যেন পৃথিবীর সমস্ত বাধা ভাঙতে প্রস্তুত। হিমাদ্রির মুখে অদ্ভুত এক হাসি ফুটে উঠল, যা তার চোখে আগুনের ঝলক দেখাচ্ছিল। এমন পরিস্থিতিতে এই হাসি যেন তার ভিতরের সমস্ত রাগ, ঘৃণা আর প্রতিশোধের ইচ্ছেকে প্রকাশ করছিল। অপূর্ব আর তার দল আসতেই হিমাদ্রি তাদের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অপূর্ব পিস্তল হাতে দাঁড়িয়েছিল, তবে হিমাদ্রির সেই হাসি দেখে সে খানিকটা ভয়ে ছিল। তার চোখে ঝকঝক একটা তীক্ষ্ণতা ছিল, যেন কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। হিমাদ্রি একটুখানি মাথা ঝুঁকিয়ে বলল, সব কিছু ঠিকঠাক তো, অপূর্ব? অপূর্ব কিছুটা সতর্ক হয়ে বলল, হ্যাঁ, তবে আপনি ঠিক আছেন তো? এ কি আপনার তো গুলি লেগেছে?
হিমাদ্রির হাসি আরো গভীর হলো, যেন তার মুখাবয়বে কোনো ভয়, কোনো কষ্ট নেই। সে পিস্তলটা আরো শক্ত করে ধরল, এবং ধীরে ধীরে তার চোখে এক অবিশ্বাস্য দৃঢ়তা ফুটে উঠল। কিছু হয়নি অপূর্ব, আগে এই জানোয়ারের বাচ্চাগুলোকে সাইজ করি, তারপর সব হবে। হিমাদ্রি এক ঝটকায় তার বন্দুকের নল তুলে চারপাশে তাকিয়ে এক এক করে লোকদের দিকে নিশানা করতে শুরু করল। তার চোখের কোণে ছলছল এক অদ্ভুত অনুভূতি ছিল, যেন কোনো ঝড় বা ভূমিকম্প আগাম আসছে। অপূর্ব একটু পিছনে সরে গিয়ে বলল, এইভাবে তো চলবে না, স্যার। কিছুটা সাবধানী হতে হবে। তবে হিমাদ্রি কোনো দেরি না করে একে একে সবাইকে হুঁশিয়ার করে দিল। এটা আমার খেলা, আর এখানে আমার আইনই চলে। তারপর পিস্তলের ট্রিগার টেনে ঝলসে ওঠা এক গুলি ছুটে গেল। চারপাশে কোনো শব্দ না করে সবাই কিছু সময় থেমে গিয়েছিল। চারপাশে আহত মানুষের কাতরানো, মাটিতে পড়ে থাকা বন্দুকের খটখট শব্দ আর রক্তের গন্ধ, সব মিলিয়ে জায়গাটা যেন একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আহত লোকগুলো ছটফট করছে, কেউ গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছে, কেউ বা ব্যথায় গোঙাচ্ছে। হিমাদ্রি হাঁপাচ্ছে, তার শার্ট রক্তে ভিজে গেছে, ডান পা থেকে অনবরত রক্ত ঝরছে। তবুও তার চোখে ভয় নেই, কেবল একটা কঠিন দৃঢ়তা। অপূর্ব দ্রুত তার পাশে গিয়ে তাকে ধরে ফেলে, স্যার, আর না। আপনাকে এখনই হাসপাতালে যেতে হবে। আমাদের লোকেরা ওদের তুলে ডেরায় নিয়ে যাবে, কিন্তু আপনি যদি ভেঙে পড়েন, তাহলে সব শেষ। হিমাদ্রি চোখ বন্ধ করল। গভীর নিঃশ্বাস নিল, যেন সেই মুহূর্তে সে শুধু একটা গন্ধ খুঁজছে, পুতুলের গায়ের গন্ধ। সেই পরিচিত গন্ধ, যা তাকে শান্ত করে, যা তাকে জীবিত বোধ করায়। তারপর ধপ করে চোখ খুলে বলে উঠল, অপূর্ব, বাড়ির সিকিউরিটি বাড়িয়ে দিতে বলো, কুইক। আমার পুতুল এমনিতেই আঘাতপ্রাপ্ত, আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। অপূর্ব এক মুহূর্ত দেরি না করে ফোন বের করে নির্দেশ দিতে শুরু করল, আর হিমাদ্রি ক্লান্ত হয়ে গাড়ির দরজায় হেলান দিল। তার শরীর বিদ্রোহ করছে, কিন্তু তার মন এখনো লড়াই করতে চাইছে। এটা শেষ হয়নি, বরং আরো বড় কিছু আসছে, সেটা হিমাদ্রি খুব ভালো করেই বুঝতে পারছে। অপূর্ব হিমাদ্রিকে নিয়ে রওনা হসপিটালের উদ্দেশ্যে। অপূর্ব দ্রুত হিমাদ্রিকে ধরে গাড়ির ভেতরে বসালো। হিমাদ্রির মুখ ধোপধপে সাদা হয়ে গেছে, রক্তক্ষরণের কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে, তবুও তার চোখে কোনো ভয় নেই। গাড়ি স্টার্ট দিয়ে অপূর্ব দ্রুত গতিতে ছুটল হাসপাতালের দিকে। তার কপালে ঘাম জমেছে, কিন্তু তার মাথায় একটাই চিন্তা, হিমাদ্রিকে দ্রুত চিকিৎসা দিতে হবে। হিমাদ্রি নিঃশ্বাস ফেলছে ধীর গতিতে, মাঝে মাঝে চোখ বন্ধ করছে, আবার খুলছে। অপূর্ব এক ঝলক তাকিয়ে দেখে, সে ব্যথা চেপে ধরে রেখেছে, কিন্তু তার কপালের শিরা উপশিরা টানটান হয়ে আছে। স্যার, একটু ধৈর্য ধরুন, আর মাত্র 5 মিনিট লাগবে, অপূর্ব বলল, কপালে ভাঁজ ফেলে। হিমাদ্রি হালকা মাথা ঘুরিয়ে বলল, বাড়িতে ফোন করেছিস? জি স্যার করেছি, আপনি চিন্তা করবেন না। পুতুলের যেন কিছু না হয়, গলাটা শুষ্ক হয়ে আসছিল হিমাদ্রির, কিন্তু কথাগুলো ঠিকই বের হলো। অপূর্ব এক মুহূর্ত চুপ থেকে বলল, আপনার কিছু হলে ম্যাডামও ঠিক থাকতে পারবেন না, স্যার। হিমাদ্রি হালকা হাসল, তারপর চোখ বন্ধ করল। গাড়ির গতিবেগ আরো বাড়ল, রাস্তায় সব গাড়ি একপাশে সরে যাচ্ছিল, যেন একটা যুদ্ধাহত সৈনিককে বাঁচানোর জন্য পুরো পৃথিবী জায়গা করে দিচ্ছে। হাসপাতালের দরজায় পৌঁছাতেই কয়েকজন ডাক্তার নার্স ছুটে এলো, স্ট্রেচার বের করে দিল। অপূর্ব দ্রুত গাড়ির দরজা খুলে বলল, সাবধানে, উনার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হিমাদ্রিকে দ্রুত স্ট্রেচারে তুলে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হলো, আর অপূর্ব একপাশে দাঁড়িয়ে গভীর দুশ্চিন্তায়। পুতুলের মনটা সেই কখন থেকে ছটফট করছে। খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙেছে। হিমাদ্রিকে অনেকবার কল করলো, পেল না, ফোন বন্ধ, টেনশনে কপাল দিয়ে ঘাম ঝরছে। মনে মনে আল্লাহ নাম নিচ্ছে যেন হিমাদ্রি ঠিক থাকে। আল্লাহ যেন সহিসালামতে তাকে বাড়ি ফিরে আনেন।
পরপর 2 দিনের ঘটনায় হিমাদ্রির প্রতি তার একটা মায়া কাজ করছে। যতই হোক আল্লাহ পবিত্র কালাম পড়ে বিয়ে হয়েছে তাদের। তার জোরই অদ্ভুত। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে এলেও টেনশন কমছে না। ওর কাছে না আছে ফোন, না আছে অপূর্বের নাম্বার। মনে হচ্ছে ও যেন চারপাশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। পুতুল দিশেহারা হয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, মনে মনে প্রার্থনা করছিল, কেবল কেউ এসে একটা খবর দিক। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। মুহূর্তেই ওর বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। দ্রুত দরজার কাছে গিয়ে উকি দিয়ে দেখল, অপূর্ব নেমে আসছে গাড়ি থেকে। পুতুল যেন আর নিজেকে আটকে রাখতে পারল না। দরজা খুলেই ছুটে গেল, প্রায় দৌড়ে গিয়ে অপূর্বর সামনে দাঁড়ালো। উনি কোথায়? অপূর্ব মাথা নিচু করে বলে উঠল, ম্যাম স্যার হাসপাতালে। পুতুলের মনে ধক করে একটা ঝাঁকুনি খেল। হাসপাতালে? কি হয়েছে ওনার? গলার স্বর কাঁপছিল স্পষ্টভাবে। অপূর্ব চোখ তুলে তাকালো, পায়ে গুলি লেগেছে, তবে চিন্তার কিছু নেই। পুতুলের মাথা ঝিমঝিম করতে লাগলো। গুলি? হিমাদ্রি গুলি খেয়েছে? শ্বাস আটকে আসছিল যেন। অপূর্ব ধীরে ধীরে বলল, হ্যাঁ, কিন্তু উনি ভালো আছেন। আপনাকে দেখতে চাইবে, চলুন। এক মুহূর্ত দেরি না করে পুতুল দ্রুত ওড়নাটা ঠিক করল। এখন তার শুধু একটাই চাওয়া, হিমাদ্রির কাছে পৌঁছানো। অপূর্ব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, রাস্তার স্পিড লিমিট যেন এই মুহূর্তে কোনো বাধাই না। চারপাশের যানবাহন এক এক করে পেছনে পড়ে যাচ্ছে, আর পুতুল সামনের দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল চোখে। তার হাতের আঙুলগুলো কাঁপছে, বুকের ভেতর অসম্ভব ভয় কাজ করছে। কিছুতেই মনকে বুঝো দিতে পারছে না। কতক্ষণ লাগবে? পুতুল একরকম চিৎকার করেই বলল, আর 10 মিনিট। আপনি চিন্তা করবেন না, স্যার ঠিক আছে। কিন্তু পুতুলের মন মানতে চাইছে না। হিমাদ্রিকে সুস্থ দেখতে হবে, এক্ষুনি। কেবিনে পিনপিন নীরবতা। পাশে চেয়ার নিয়ে বসে আছে পুতুল। অপারেশনের পর থেকে হিমাদ্রি এখনো জ্ঞান ফিরে পায়নি। স্যালাইনের ধীরগতির ফোঁটা গুনতে গুনতে পুতুলের চোখের পাতা ভারী হয়ে আসছে, কিন্তু ঘুম আসছে না। হিমাদ্রির ফ্যাকাশে মুখটা দেখেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। চোখের কোণায় জল জমেছে, কিন্তু সে কান্না আটকে রেখেছে। আপনি কেন এমন করেন হিমাদ্রি? ফিসফিস করে বলল পুতুল, হিমাদ্রির স্থির মুখের দিকে তাকিয়ে। এভাবে জীবন নিয়ে খেলেন কেন? হিমাদ্রির কোনো সাড়া নেই। নিঃশ্বাসের ওঠানামা ছাড়া আর কোনো নড়াচড়া নেই তার। পুতুল ধীরে ধীরে হাত বাড়িয়ে হিমাদ্রির হাতটা নিজের হাতে নিল। শক্ত হাতে ধরে রাখল, যেন সে এভাবেই তাকে ফিরিয়ে আনতে পারবে। আপনাকে কিছু হলে। কথাটা আর শেষ করতে পারল না পুতুল, গলা ধরে এলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে হিমাদ্রির পাশে বসে রইল সে। কেবিনের নীরবতা আরো ভারী হয়ে উঠল, সময় থমকে গেল যেন। পুতুলের চোখ দিয়ে নীরব জল গড়িয়ে পড়ল। সে হাতটা আরো শক্ত করে ধরল, যেন এই বন্ধনটা কিছুতেই ছেড়ে যেতে দেবে না। ঠিক তখনই খুব হালকা একটা চাপ অনুভব করল পুতুল। সে দ্রুত মাথা তুলে তাকালো। হিমাদ্রির আঙুল একটু নড়ল। পুতুল প্রায় নিঃশ্বাস বন্ধ করে তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হিমাদ্রির চোখের পাতা সামান্য কাঁপল, তারপর ধীরে ধীরে চোখ খুলল। পুতুল একদম স্থির হয়ে গেল। হিমাদ্রি তার দিকে একটু সময় নিয়ে তাকিয়ে থাকল, যেন চেনার চেষ্টা করছে। ঠোঁটের কোণে ক্লান্ত একটা হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, কাঁদছিস কেন পুতুল? পুতুলের চোখ আবার ছলছল করে উঠল। ঠোঁট কাঁপছিল, কিছু বলতে গিয়েও থেমে গেল। হিমাদ্রি চোখের পাতা বন্ধ করে একটু সময় নিল, তারপর অনেক কষ্টে ফিসফিস করে বলল, আমি মরে যাইনি। পুতুল সাথে সাথে তার হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, আমার আয়ু আপনার হোক। খোদার কাছে লাখো শুকরিয়া আপনি বেঁচে আছেন, ভালো আছেন। হিমাদ্রি একটু ম্লান হাসল। পুতুলও কোনো কথা বলল না, কেবল তাকিয়ে আছে হিমাদ্রির দিকে। হিমাদ্রির আঙুলগুলো পুতুলের হাতে রূপান্তরিত হয়ে এক মধুর অনুভূতি ছড়াচ্ছিল, যেন তাদের মাঝখানে কোনো দূরত্ব নেই, কোনো বাধা নেই।
এটা ছিল এক নিঃশব্দ ভালোবাসার অব্যক্ত প্রতিশ্রুতি, যা কেবল একে অপরকে অনুভব করার ক্ষমতা দেয়। পাগলি একটা হয়েছে, আর কাঁদতে হবে না। তোর অস্তিত্ব মিশে আছি আমি। তুই যদি বলিস আমি তোর অঙ্গ সেজেছি, তবে আমি বলবো, তুই আমার শরীর, আমার প্রাণ। তোর মধুর ছোঁয়ায় ভরেছে এই জীবন। তুই ছাড়া কিছুই অর্থহীন, কিছুই নাও। যতবার তোর চোখে দেখি আমি, ততবার নতুন করে আমি ভালোবাসি। তুই আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন। তুই হলি আমার পৃথিবী, আমার সবকিছু। তোর মাঝে আমি হারিয়ে গেছি, তোর হালকা হাসিতে। আমার দুঃখ একান্ত চুপ। তুই শুধু আমার থাক, আমি রইব তোরই। আমাদের ভালোবাসা হবে সময়েরও উপরে, একে অপরের হাতে হাত রেখে। আমরা অদৃশ্য এক পথের পথিক হব। তুই আমার অর্ধেক, আমি তোর সব। এমন এক প্রেম, যা পেরোবে না পৃথিবী, কভু হারাবে না সময়ে। মুগ্ধ হয়ে শুনল পুতুল, তার ভাষা যেন হারিয়ে গেল হিমাদ্রির ভালোবাসার সমুদ্রের ঢেউয়ে। পুতুল বসা অবস্থায় হিমাদ্রির বুকে ঝাঁপিয়ে পারল হিমাদ্রি ও তাকে এক হাতে আগলে নিল। পৃথিবীর সব থেকে সুন্দর আর পবিত্র হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। হিমাদ্রি তার মাতকা ডাক দিল, পুতুল। হুম। ভালোবাসিস আমারে? ভালোবাসি কিনা সেইটা তো জানি না, বাট আপনার জন্য টান অনুভব করছি 2 দিন ধরে। আর সেই টান উপেক্ষা করা আমার নেই। আপনাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। তোর ডানা দুটো যে আমি ছেটে দিয়েছি বাধ্যতার বাধা বন্ধনে, আর বন্ধন ছিন্ন করার ক্ষমতা যে তোর নেই। জানেন, যখন আপনাকে ফোন করেও পাচ্ছিলাম না, তখন বুকের ভিতর এক অদ্ভুত পীড়া অনুভব করেছি। হইছে, আর কথা বলতে হবে না, এইবার একটু রেস্ট করুন, আমি আছি তো আপনার কাছে। হিমাদ্রি বিনিময়ে একটু হাসল, তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। আর পুতুল হিমাদ্রির মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। পুতুলের নরম হাতে ছোঁয়া যেন হিমাদ্রির সকল ব্যথা উপশম হয়েছে। বাহিরে করা পাহারাদার তবুও ভয় পাচ্ছে অপূর্ব, কারণ প্লাবন যে এখনো নিখোঁজ। এইটা তো জেনে গেছে প্লাবনের লোকেরা হিমাদ্রির উপর অ্যাটাক করেছিল। এখন আবার হসপিটালে পুতুল আছে। যদি পুতুলের গায়ে একটা ফুলের টোকাও পড়ে, তাহলে হিমাদ্রি তার ধ্বংসাত্মক রূপ নিবে। পুতুল তো আর জানে না তার নিজের লোকই তার জন্য ক্ষতিকর। এতদিন তো আড়াল করে পুতুল বাঁচিয়েছে, এখনো তো সব প্রকাশে। পুতুল কি কখনো জানতে পারবে তার সব থেকে বিশ্বস্ত মানুষগুলোই তার জন্য বিষাক্ত? জানতে হলে গল্পের সাথে থাকতে হবে।